বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সংসদ অর্থাৎ লোকসভা দেখল এমন এক রাজনীতিবিদকে, যিনি এমন ভাষায় কথা বললেন যা এর আগে বহুদিন বাংলার মানুষ এমন বক্তব্য শোনেননি। প্রথমত বক্তব্য অনেকেই দেন, এটা নিয়ে অস্বীকার করার কেউ অস্বীকার করতে পারবেন না। পশ্চিমবাংলা থেকে বেশ কয়েকজন সাংসদ আছেন, খুব ভালো বলেন। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন, যাকে আমরা আমাদের তথাকথিত বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী কথায় কথায় ভাইপো বলে সম্বোধন করেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে, যে ভাষায়, যে যুক্তিপূর্ণ বক্তব্য রাখলেন, তা থেকে আজ যাই হোক যদি শুভেন্দু অধিকারী খানিকটা শিক্ষা নিতেন, তাহলে মনে হয় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রজ্ঞা বৃদ্ধি পেত বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষাতে বক্তব্য রেখেছেন, সেই ভাষাটা প্রথম থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। অর্থাৎ তিনি কোনো একজন সাংসদের স্ত্রী সম্পর্কে বললেন, সেটা নিয়ে হইচই হলো। তারপরে একটু পরেই দেখা গেল তিনি আবার বলতে শুরু করলেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কিছু বলা হলো, সেই নিয়ে হই হই করতে শুরু করলেন। তখন তিনি একটা কথা খুব স্পষ্ট করেই বললেন। প্রথমেই তিনি সংসদে বক্তব্য রাখতে উঠে আজকে বাজেট প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, আমি সেই ভাষাতেই কথা বলবো যা কেন্দ্রীয় মন্ত্রীরা, বিশেষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বোঝেন। আমি সেই ভাষাতেই কথা বলবো যে কথা কেন্দ্রীয় মন্ত্রীরা বোঝেন এবং বিশেষ করে অর্থমন্ত্রী বোঝেন। তিনি প্রথম থেকেই বলতে শুরু করলেন যে এই রাজ্যের বাংলার কে বঞ্চনা করা হয়েছে আজ থেকে নয়, 2021 সাল থেকে বঞ্চনা করা হচ্ছে এবং সেই বঞ্চনার ইতিহাস তিনি চাইলেন। বললেন যে ক্ষমতা থাকলে, আমি সংসদে দাঁড়িয়ে রাজনৈতিক মঞ্চে আমি বলেছিলাম, সংসদে দাঁড়িয়ে আমি বলছি, যদি বিজেপি নেতাদের ক্ষমতা থাকে তাহলে কাগজ দেখাও যে কত টাকা, কোন কোন খাতে কত টাকা তুমি আমাকে দিয়েছো, আমার রাজ্যকে, সেটা দেখাও। কার্যত বিজেপি সাংসদদের হইচই করা ছাড়া কোনো পথ ছিল না। যখন হইচই শুরু করে দিল, তখন তিনি একটা কথা বললেন যে আমি তো আপনাদের কাগজ দেখাতে বলেছি। স্পিকারকে লক্ষ্য করে, স্যার আমি তো ওনাদের কাগজ দেখাতে বলেছি, ওনারা হোয়াইট পেপার দেখাবে না, অথচ চাচিয়ে যাচ্ছে। অথচ দেশের মানুষের কাছ থেকে ওনারা কাগজ চাইছেন, যেটা ঠিক নয়। যে ওরা কাগজ চাওয়ার অধিকার কি করে, দেশের মানুষের নাগরিকত্ব আছে কিনা সেই নিয়ে ওরা কাগজ চাইতে পারে, কিন্তু আমি যখন কাগজ দেখাতে বলছি তখন ওরা কাগজ দেখাতে পারছে না। আবাস যোজনা থেকে শুরু করে জাতীয় স্বাস্থ্য মিশন ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পের উদাহরণ দেন অভিষেক। জিএসটি, নোটবন্দির কথাও বলেন। তৃণমূল সেনাপতি যা বললেন, কালো টাকা ফিরবে বলে দাবি করে নোটবন্দি চালু করেছিল মোদী সরকার, কিন্তু আদৌ তা বাস্তবায়িত হয়নি। তিনি যখন নোটবন্দি নিয়ে বলছিলেন এই কথাটা, তখন হঠাৎই স্পিকার তাকে বলেন যে আপনি 2016-র ঘটনা 2024-এ এসে বলতে পারেন না। তখন স্পিকারকে উনি স্মরণ করিয়ে দেন, এই সংসদে দাঁড়িয়ে আপনার সামনে কোনো এক সাংসদ জওহরলাল নেহেরুর কথা বলেন, নেহেরুর আমলের কথা টেনে এনে বক্তব্য রাখেন, জওহরলাল নেহেরুকে কটাক্ষ করেন। এই সংসদে দাঁড়িয়ে আপনার সামনে 50 বছর আগের ঘটে যাওয়া জরুরি অবস্থা নিয়ে তিনি কথা বলেন, এমার্জেন্সি নিয়ে তারা কথা বলেন, তখন আপনি নিশ্চুপ থাকেন। আর আমি যখন নোটবন্দি নিয়ে কথা বলছি তখন আপনি আমাকে থামিয়ে দিচ্ছেন। এটা কোন ধরনের? এই জায়গাটাই দাঁড়িয়ে স্পিকার এতটাই বিব্রত বোধ করলেন যে তার বলার আর কিছু ছিল না, লজ্জিত হচ্ছিলেন স্পিকার। এই প্রথম সংসদের মধ্যে বিরোধী দলের সাংসদ যখন কথা বলছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চোখে চোখ রেখে কথা বললেন, একদিকে শাসক বিজেপির সাংসদদের দিকে, অন্যদিকে স্পিকারের চোখে চোখ রেখে প্রমাণ করে দিলেন যে আপনি একটা সময় বলেছিলেন, আপনি এখন আমাকে বলছেন
নোটবন্দি নিয়ে বলা যাবে না, অথচ আপনার সামনে দাঁড়িয়ে এই সংসদ ভবন থেকেই বক্তব্য রাখতে উঠে নেহেরুকে আক্রমণ করা হয়েছে, এই সংসদ ভবন থেকে ইন্দিরা গান্ধীকে আক্রমণ করা হয়েছে, 50 বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে, 50 বছরের আগের ইতিহাস তুলে ধরা হয়েছে। স্পিকার তখন নীরব হয়ে গেলেন। এটাই বাংলার মানুষ চাইছেন, এটা দেশের মানুষও চাইছেন, যে এমন একটা প্রশ্ন হোক, এমন একটা কথা হোক, এমন একটা প্রশ্ন হোক যেন সরকার পক্ষ বিব্রত বোধ করে। এতদিন ধরে গদি মিডিয়া, এতদিন ধরে সংবাদপত্রগুলো বলে আসছিল যে মোদির বক্তব্যের কাছে কোনো লোক দাঁড়াতে পারবে না। কে? রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলতেই পারেন না। অথচ গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওপেন ডিবেটের আহ্বান করেছিলেন নরেন্দ্র মোদীকে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আসতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপেন ডিবেটের করতে বলেছিলেন যে একটা মঞ্চে আপনারা বলবেন, একটা মঞ্চে আমি বলবো, দেখা যাক আমার বক্তব্য সঠিক না আপনাদের বক্তব্য সঠিক, কিন্তু আসতে পারেননি। অর্থাৎ বিজেপি এই দেশের জন্য এমন কিছু করেননি যেটা বলার মতো জায়গায় আছে। আজকে তিনি যে ব্যাখ্যাটা দিলেন সেটা হচ্ছে, উনি খুব কথা বললেন, শুভেন্দু অধিকারীর কথা স্মরণ করিয়ে সংসদে বললেন যে আপনাদের তো বিরোধী দলনেতা বলেই দিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ বদলে গেছে, যে হামারে সাথ হোম উনকা সাথ হে। এটা আপনারা প্রমাণ করেছেন এই বাজেটে। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের যে গল্পটা এতদিন ধরে চালাচ্ছিলেন সেটাও কিন্তু ঠিক নয়। এই কথাটা সংসদে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে টেনে এনে যে ভাষায় যে যুক্তিপূর্ণ বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এক কথায় অসাধারণ বলা যেতে পারে। বহুদিন পর পশ্চিম বাংলা থেকে যাওয়া কোনো সাংসদ এত সুন্দর, এত যুক্তিপূর্ণ বক্তব্য রেখেছেন এই প্রথম বাংলা দেখল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত নই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে পেরেছে, যেটা বলতে পেরেছে, যে কথাগুলো বলার জন্য আজকে অন্তত বিজেপি সাংসদরা মাথা নিচু করতে হয়েছে, সেটা আমাদেরকে ভাবাচ্ছে এবং এটা ভাবাচ্ছে যে এরকম সাংসদ সত্যিই সংসদে প্রয়োজন। এটা বলতে দ্বিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে 2014 সাল থেকে যাতায়াত করছেন, অর্থাৎ এতদিন পরে এত দীর্ঘ সময় ধরে বক্তব্য এই প্রথম তিনি রাখলেন এবং খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। যখন তাকে বলা হলো যে আপনি হাতের কাগজ ফেলে বক্তব্য রাখুন, বিজেপি সাংসদরা এখন ইঙ্গিত করে বলছেন, তখন বলছেন আরে আপনার লিডার তো এর সামনে বক্তব্য টেলিপম্পটারের সামনে বক্তব্য রাখেন, টেলিপম্পটার সরিয়ে দিলে তিনি বলতেই পারেন না, আর আমাকে কি বলছেন, আপনার লিডারকে আগে বলুন। এই কথাটা চোখে চোখ রেখে বলছেন। কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিরোধীরা বলছেন। এবং শুধু তাই নয়, স্পিকারকে যেভাবে তাকে পাল্টা প্রশ্ন করে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বললেন যে আপনি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন সংসদের যারা সদস্য নয় তাদের নাম করে কিছু বলা যাবে না, কিন্তু আপনার বিজেপি সাংসদরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে। কেন বলছেন? আপনাকে উত্তর দিতে হবে, ক্ষমা চাইতে হবে তাকে। স্পিকার বাধ্য হলেন ওই পক্ষকে থামাতে এবং বললেন, আমি এখনো বলছি যারা সংসদের মেম্বার নয়, অর্থাৎ বর্তমান সংসদের সদস্য নয়, তার নাম করে কিছু বলা যাবে না। এরপরে তিনি যে কাজটা করলেন সেটা খুব দুর্দান্ত কাজ করেছেন, যেটা হচ্ছে বাজেটের BUDGET বাজেট, এটা হচ্ছে ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দটি তিনি প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বোঝালেন। কি বললেন? বি মানে বিট্রে, এই বাজেট বিশ্বাসঘাতকতা করেছে দেশের সঙ্গে। ইউ মানে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বকে বাড়িয়েছে। ডি মানে ডিপ্রাইভ, বঞ্চনা করেছে। কাদের বঞ্চনা করেছে? এই রাজ্যের বিশেষ করে 3টে রাজ্য, তেলেঙ্গানা, পশ্চিমবাংলা এবং কর্ণাটক, এই 3টে রাজ্যে যদি বিজেপি শাসিত নয়, অবিজেপি শাসিত রাজ্য বা বিজেপির শরিক দলের কেউ নেই, তাই দিকে বঞ্চনা করা হয়েছে। তারপরে তিনি বললেন জি মানে গ্যারান্টি। গ্যারান্টি বলছেন ঠিকই, গ্যারান্টি নয়, এটা ঘাপলা। গি মানে ঝাপলা। আচ্ছা, তারপরে বলছেন ঘোটালা। কি মানে ঘোটালা? মানে দুর্নীতি হয়েছে। ই মানে এক্সেন্ট্রিক, উদ্ভট। আর টি মানে ট্র্যাজেডি, দুঃখজনক। এই ট্র্যাজেডি টি দিয়ে কি করা হচ্ছে? বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দিয়ে তাদেরকে জেলে পোড়ার ব্যবস্থা করা হচ্ছে। এই কথাগুলো সংসদে যখন দাঁড়িয়ে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ঠিক তখনই আমরা দেখলাম অনেকটাই অসহায় ফিল করছিলেন। এই কটাক্ষ সহ্য করে উঠতে পারছিলেন না বিজেপি সাংসদরা, হইচই করছিলেন। মাঝে মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থামিয়ে দিতে হচ্ছিল, কারণ তিনি থেমে যাচ্ছিলেন, হৈ হৈ করে উঠছিলেন, কারণ গায়ে লেগেছে এমন একটা কথা, এমন কটাক্ষ যা সহ্য করার ক্ষমতা বিজেপির সাংসদদের আজকে ছিল না। এবং স্পিকারের নিরপেক্ষতা নিয়ে যেভাবে আঙুল তুলে, যেভাবে সরাসরি স্পিকারের চোখে চোখ রেখে বলেছেন, আপনি নোটবন্দি নিয়ে বলতে দিচ্ছেন না, অথচ নেহেরুর বিরুদ্ধে বলতে দিয়েছেন, যে ইমার্জেন্সির বিরুদ্ধে বলতে দিয়েছেন, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বলতে দিয়েছেন, আমাকে বলতে দিচ্ছেন না, এ কথাটা বলে ওম বিড়লাকেও চোখে চোখ দিয়ে বললেন যে আপনি নিরপেক্ষ নন। এই কথা বলার সাহস দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে একটা বড় জায়গায় পৌঁছে দিল। একসময় বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথাটায় অনেকটাই বাস্তবায়ন করে দিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে। অনেকে হয়তো বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি স্তুতি করছি, তা করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা অন্য কেউ করলে তারও স্তুতি আমি করতাম, কিন্তু যে ভাষায়, যেমন তিনি হিন্দি বলেছেন তেমন ইংরেজি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। খুব অসাধারণ একটা বক্তব্য দেখলো বাংলা, অসাধারণ যুক্তি দেখলো বাংলা, অসাধারণ দীপ্ত দেখলো বাংলা, যে দীপ্তিতে ছিল একটা যুক্তি, একটা আবেগ এবং বাংলার প্রতি ভালোবাসা। আজ এই পর্যন্ত, আবার